দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, হয়তো বক্তব্যটা এরই মধ্যে আপনারা শুনেছেন, সেটি হচ্ছে সাবেক মেজর জেনারেল আকবর তিনি 5 তারিখে কি হয়েছিল, কি করেছিল, কিভাবে কুটা করেছেন তারা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ 5 তারিখে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে সেনা কু ঘটে গেছে। অত্যন্ত পরিকল্পিতভাবে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তারা মিলে এই কুটা ঘটিয়েছেন। আপনারা আরো একটি তথ্য আপনাদেরকে দিব। 2024 সালের 5ই আগস্ট উত্তরা থেকে মিছিল কিভাবে গণভবনে এসে ঢুকেছে, কি পরিকল্পনা ছিল, সেটিও আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা এই মধ্যে শুনেছেন, আর যারা শুনেননি তারা ভিডিওটা শুনবেন, তারপরে এটা ব্যাখ্যা করব কি পরিকল্পনার মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট একটা নির্বাচিত সরকারকে, সরকার প্রধানকে দেশ ত্যাগে বাধ্য করে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদ বিশ্লেষণ। আপনাদের প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 2024 সালের 5ই আগস্ট ঘটে যাওয়া গোপন এক শৃঙ্খলা ভঙ্গকারী ষড়যন্ত্রের মর্মান্তিক কাহিনী, যা আমাদের আজকের প্রতিবেদনে উঠে আসছে। নিরবচ্ছিন্ন সংগঠনের উচ্চাভিলাষী বর্তমান ও সাবেক কিছু সেনা অফিসার 5 আগস্ট একটি সামরিক কূ ঘটায়। তাদের সাথে সামিল হওয়া একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আকবর তার নিজস্ব বয়ানে এই কথা প্রকাশ করেছেন বলে খন্দকার ইসমাইলের বিশ্লেষণে উঠে এসেছে। কোটা বিরোধী আন্দোলনের নামে 5 আগস্টের গভীর ষড়যন্ত্রের পেছনে যে দীর্ঘদিনের রাজনৈতিক কূটনীতি ও ধূর্ত পরিকল্পনা ছিল তা পরিষ্কার হলো তার বিশ্লেষণে। বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার গভীর ষড়যন্ত্র অন্তরালে কাহিনী উঠে এসছে মেজর জেনারেল আকবরের বয়ানে। তিনি আবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাও বটে। এই ষড়যন্ত্রে যুক্ত ছিল একদিকে বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ছাড়াও গ্রামীণ ব্যাংকের ইউনুস, আসিফ নজরুল ও এনজিওর 2-1 নারী নেতৃত্ব। এদের পেছনে দৈত্য দানবের ভূমিকায় থাকা আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ও তাদের কুখ্যাত বলে পরিচিত ডিপ স্টেট, পাকিস্তানের ISI ও অন্যান্য গোয়েন্দা সংস্থা। পরিকল্পনা মাফিকভাবে ওই সময় পুরো পদক্ষেপ বাস্তবায়ন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গভীরভাবে গঠিত এই কুৎসিত নকশার লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া। পরবর্তীতে জনসাধারণের মনোভাব পরিবর্তনের জন্য ঢাকার বিভিন্ন পকেট পয়েন্টে ও প্রপাগান্ডার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, গণভবন তার প্রসন্ন ভাবমূর্তিতে আঘাত হানার চূড়ান্ত বাস্তবায়ন রূপ দিয়েছেন তিনি। পুলিশকে নিবৃত্ত করে আন্দোলনরত গণমানুষকে গণভবনে ঢোকার লাইসেন্স দেন সেনাপ্রধান। তারপর ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে কাতারে কাতারে মানুষ গণভবনে প্রবেশ করে বিনা বাধায় হামলা, ভাঙচুর ও ডেরার লুটপাট চালায়। সেনাবাহিনীর উপস্থিতিতে ধ্বংসাত্মক কাজ চালালেও তাদের কোনো বাধা দেয়নি, বরং সেনাবাহিনীও এই কর্মকাণ্ডে সামিল হয়। বাংলাদেশে চলতে থাকা সেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড এখনও অব্যাহত রয়েছে। প্রধান সেনা কর্মকর্তা ওয়াকারুজ্জামানকে বাড়তি সুবিধা দিয়ে ঘটনার প্রায় 6 মাস আগে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর পিছনে মূল কারণ ছিল বিশ্বস্ততার সাথে তিনি তার দায়িত্ব পালন করে শেখ হাসিনার প্রশাসনকে সাবধানতার সঙ্গে সহায়ক শক্তি হিসেবে থাকবে এবং বিদেশি আর্থিক শক্তির অদৃশ্য যোগসূত্র তৈরি করবে। কিন্তু তার 6 মাসের মধ্যে শেখ হাসিনাকে পদচ্যুত করে জোরপূর্বক নিরাপত্তার নামে দেশের বাইরে চলে যেতে বাধ্য করেন। উল্লেখযোগ্য বিষয় হলো ওয়াকারুজ্জামান নিজে দক্ষিণপন্থী রাজনৈতিক
বিশ্বাসী। তাই তিনি শেখ হাসিনাকে উস্কাতের পর জামাত, শিবির, হিজবুত তাহরির ও বিএনপিকে গুরুত্ব দেবেন, সেটাই স্বাভাবিক। প্রতিষ্ঠিত সংবাদ বিশ্লেষক খন্দকার ইসমাইল সাহেব স্পষ্টভাবে বলেছেন, এটি ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, যেখানে গভীর গোয়েন্দা ও রাজনৈতিক মিশন একত্রিত হয়ে গণতন্ত্রের শত্রুদের স্বার্থ সিদ্ধি ঘটিয়েছে। তার বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরছে এই ভয়াবহ ষড়যন্ত্রের এক নির্মম সত্য ঘটনা। আমরা খন্দকার ইসমাইল সাহেবের অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের আলোকে আমরা বুঝতে পারি যে কোনো সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিপন্ন হতে পারে যদি গভীর ষড়যন্ত্র নির্মূল না করা হয়। সতর্কতা, ঐক্য ও গণতান্ত্রিক প্রতিরোধী হবে দেশের ভবিষ্যৎ নিরাপত্তার মূল মন্ত্র। দর্শক, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের মূল্যবান কমেন্ট আমরা সবসময় গুরুত্বের সাথে দেখি। দর্শক, দেখে থাকুন খন্দকার ইসমাইল সাহেবের অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণের ভিডিও চিত্র। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে সেনা কু ঘটে গেছে। অত্যন্ত পরিকল্পিতভাবে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তারা মিলে এই কুটা ঘটিয়েছেন। আপনারা আরো একটি তথ্য আপনাদেরকে দিব। 2024 সালের 5ই আগস্ট উত্তরা থেকে মিছিল কিভাবে গণভবনে এসে ঢুকেছে, কি পরিকল্পনা ছিল, সেটিও আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা এই মধ্যে শুনেছেন, আর যারা শুনেননি তারা ভিডিওটা শুনবেন, তারপরে এটা ব্যাখ্যা করব কি পরিকল্পনার মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট একটা নির্বাচিত সরকারকে, সরকার প্রধানকে দেশ ত্যাগে বাধ্য করছে। সেনাপ্রধান আমাকে ডেকেছিলেন ওনার বাসায়, তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে বড় কিছু একটা হতে যাচ্ছে। তবে সেই দিনই যে পতন হবে এটা আমারও ধারণা ছিল না। পরবর্তী যখন আমি চেক ব্যাক করলাম, বুঝতে পারলাম আমার সাথে কথা বলার পরেই কিন্তু 3 বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন। ওখানেই তারপরে ওনারা পার্সিউ করলেন যে প্রধানমন্ত্রীকে যেতে হবে। এই ছিল সারসংক্ষেপ। এবং পরবর্তীতে আমি যখন এখানকার আন্দোলনে যোগ দিয়ে আমি ফিরে গেলাম, আমার টেলিফোনটা কিন্তু গল্ফ করছে, আমার গাড়িতে রেখে গেছিলাম। যে দেখি অনেকগুলো কল। আমি কল রিসিভ করে যখন করলাম, তখন সেনা সদর থেকে জানানো হলো আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা কি সব প্রস্তুত। আমি বললাম যে লেট মি চেক ব্যাক, যদি ওনারা প্রস্তুত থাকে ওনাদের সবাইকে সেনা সদরে আসতে পারেন। ওনারা প্রস্তুত কিনা, সেনা সদর থেকে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা সবাই প্রস্তুত কিনা, যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি সুচারুভাবে ওনারা প্রস্তুত। সেনা সদরে ওনারা গিয়েছেন এবং উনি হলেন মেজর জেনারেল আকবর, সাবেক সেনা কর্মকর্তা। ওনার সাথে আলাপ করার পর ওয়াকারুজ্জামান সাহেব 3 বাহিনীর প্রধান সহ, অর্থাৎ নৌবাহিনী, বিমান বাহিনী নিয়ে তিনি গণভবনে গিয়েছেন, পরিষ্কার শুনেছেন। এবং গণভবনে গিয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন তারা 3 বাহিনীর প্রধানরা। সেখানে তারা ছিলেন। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের জুলাই আগস্টের সময়, আগস্টে 3 তারিখে সম্ভবত রাওয়া ক্লাবের সাবেক সেনা কর্মকর্তাদের একটা মিটিং হয়েছিল এবং সেটা ওয়াকারুজ্জামানের নেতৃত্বে, অর্থাৎ তাদের এটা পরিকল্পনার অংশ যে তোমরা ওখান থেকে চাপ সৃষ্টি করো এবং আমরা তোমাদেরকে যে দায়িত্ব দিব সেগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করো, আর ক্যান্টনমেন্টে এসে আমাদের সাথে বসো, মিটিং করো। তারা পরিকল্পিতভাবে মিছিল করে এবং জামাতে ইসলামের সাথে আলোচনা করে দেশব্যাপী কি মেসাকার চালানো হয়েছে সেটি আপনারা দেখেছেন। এবং হেফাজতের সাথে কথা বলেছে, বিএনপির সাথে কথা বলেছে। তার আগে তারা যে জঘন্য কাজটি করেছে সেটা তো তার মুখেই শুনলেন, যে সেনাপ্রধান, 3 বাহিনী প্রধান গণভবনে এসে প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। বাংলাদেশে আমরা এতদিন ইনিয়ে বিনিয়ে অনেকে বলছেন যে এটা হয়তো একটা সেনাবাহিনী এটা কি করছে, এটা পরিকল্পিত সেনা কু, সেটি তো তার মুখেই শুনেছেন মেজর জেনারেল। উনি হিরো হতে চেয়ে সমস্ত কিছু সত্য কথা বলে দিচ্ছেন। আমাদের 3 বাহিনী প্রধানরা সত্য কথা বলেন, আমাদের প্রধান উপদেষ্টা সত্য কথা বলেন, আমাদের এনসিপির নেতৃবৃন্দ, সমন্বয়করা সবাই সত্য কথা বলছেন। তারা কিভাবে পুলিশ হত্যা করেছেন, মেট্রো রেলে কিভাবে আগুন দিয়েছেন, ভাঙচুর জ্বালাও পোড়াও করে কিভাবে একটা দেশের আন্দোলন চাঙ্গা করেছেন সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর সহযোগিতায়, বুঝছেন তো, সেনাবাহিনীর সহযোগিতায়। এবং কিভাবে বাংলাদেশে মেসাকার করেছেন, কিভাবে তারা শহীদ হয়েছেন, কিভাবে তারা
যারা গুজব ছড়িয়েছেন, সবকিছুই আমাদের সমন্বয়ক ভাইয়েরা সুন্দর করে বলে দিচ্ছে। আবার আমাদের তথ্য উপদেষ্টা তিনি তো বলে দিয়েছেন এটা কোনো আন্দোলন না, সংগ্রাম না, এটা একটা ষড়যন্ত্র। সেনাবাহিনী সহ ষড়যন্ত্রটা করেছেন, বিদেশি শক্তি ষড়যন্ত্রটা করেছে, জাতিসংঘের ভলকার তুর্গ এখানে আছেন, ঠিক আছে, পশ্চিমা বিশ্ব এখানে রয়েছেন, এবং পশ্চিমা বিশ্ব নিজেরা তো আর কিছু করবে না, সেনাবাহিনীকে কাজে লাগাবে, ছাত্রদেরকে কাজে লাগাবে, পরিকল্পনা আনবে। নোবেল বিজয়ী জড়িত ছিল আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার নেতৃত্বে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী সেনাবাহিনী, সাবেক সেনাবাহিনী কর্মকর্তা সবাই মিলে বাংলাদেশের এই বিপর্যয়টা ডেকে নিয়ে এসেছে। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে এই ধরনের একটা কু ঘটানো হয়েছে, এবং সেই বিপক্ষ শক্তি এটার পিছনে কাজ করেছে। বিগত দিনে যেমন 15ই আগস্ট বাংলাদেশ ধ্বংস করা হয়েছে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, ধারাবাহিকভাবে তাদের পরিকল্পনা অনুযায়ী 81 সালে জিয়াকে হত্যা করা হয়েছে। ওই সেনাবাহিনী 75-এর 15ই আগস্ট ওই সেনাবাহিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত। 81 সালে ক্ষমতা দখল এরশাদ সাহেব ওই সেনাবাহিনী ক্ষমতার সাথে জড়িত, সেনাবাহিনীর সকল সদস্য দেশ বিশৃঙ্খল করেছে। আবার এরপরে 2011-এর সময় সেনাবাহিনী আবার দেশ ধ্বংসে লেগেছে, রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য নেমেছিল। সেটি আপনারা দেখছেন 2024 সালে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী পরিকল্পিতভাবে সাবেক বর্তমান, এটা প্রথম কিন্তু সাবেক আর বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তারা মিলে আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের নেতৃত্বে সুন্দরভাবে পরিকল্পিতভাবে একটা সেনাকু ঘটিয়ে দিয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই যে উত্তরা থেকে মফ কি, তার আগে আবার বলিনি, আমরা কিন্তু ইনি বিনি আমরা লোকজনকে বলতে শুনেছি, হ্যাঁ বাংলাদেশে মনে একটা সেনাকু ঘটেছে, ওয়াকারুজ্জামান দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সব নষ্ট করে দিচ্ছে, এটা অনুমান নির্ভর বলতাম। কিন্তু এই মেজর জেনারেল সাহেবের বক্তব্য শোনার পর, অত্যন্ত ভালো মানুষ, ওনার বক্তব্য শোনার পর এর মানে আর কোনো সন্দেহ থাকলো না। উনি পরিষ্কার করে বলে দিয়েছেন সাবেকদেরকে সেনাবাহিনী প্রধান যে দায়িত্ব দিয়েছেন তোমরা সেটা পালন করেছো কিনা, তোমরা ক্যান্টনমেন্টে আসো। ওনার সাথে আলাপ করার পর আমাদের সেনা প্রধান, 3 বাহিনীর প্রধানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে বিদেশ যেতে বাধ্য করেছেন। এইবার বলি, উত্তরা থেকে বলা হচ্ছিল না, উত্তরা থেকে একটা মিছিল আসছে গণভবনের দিকে, আপনি চলে যান, এই ভয় প্রধানমন্ত্রীকে দিছিল না তখন? হ্যাঁ দিছিল। কিভাবে আসছে? এটা সেনাবাহিনীর নেতৃত্বে পরিকল্পিতভাবে ওখানে এটা তৈরি করা হয়েছে যে ওখান থেকে তোমরা মুভ করবা, ঠিক আছে। ওখান থেকে মুভ করলে এইটা সেনাবাহিনী কন্ট্রোল করতে পারতো না, ক্যান্টনমেন্টের পাশ দিয়েই তো আসবে। সেনাবাহিনী কন্ট্রোল করতে পারতো না, পুলিশ দায়িত্ব নিতে পারতো না। পুলিশ দায়িত্ব নিয়েছে, সেনাবাহিনী কোনো দায়িত্ব নেয়নি। একদম অথেন্টিক সোর্স থেকে জানতে পেরেছি যে ওখানে কেউ রাজি হচ্ছিল না। ডিবি হারুনের নেতৃত্বে আলোচিত, আপনারা জানেন যে ডিবি হারুনের নেতৃত্বে মহাখালীতে একটা ট্রুপস পাঠানো হয়েছে পুলিশ বাহিনীর। খুবই সত্য ঘটনা অবলম্বনে বলছি, ডিবি হারুনের নেতৃত্বে ওখানে একটা ফোর্স বাহিনী পাঠানো হয়েছে পুলিশের, এবং তারা সেখানে ব্যারিকেড তৈরি করেছেন, যেভাবে কোনো রাস্তা বন্ধ করেন, এবং তারা ঘিরে দাঁড়িয়েছেন যাতে মিছিলটি গণভবনের দিকে যেতে না পারে। মিছিল আসছে, পুলিশরা অবস্থান করছে, মিছিল আসছে, পুলিশরা অবস্থান করছে, কিন্তু ডিজিএফআই থেকে, সেনাবাহিনী থেকে পুলিশদেরকে নির্দেশ দেওয়া হলো যে আপনারা সেখানে থাকবেন না। ডিবি হারুন সাহেবকে বললো যে আপনি এখানে থাকেন না, আপনি একটু অন্যত্র যান। ওরা কি করতে চায়, আর মব এত বড়, আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন না, অথবা কন্ট্রোল করার প্রয়োজন কি, নানানভাবে নিয়ে ডিবি হারুন তখন আইজিকে ফোন করলেন। আইজিপি তখন বললেন যে সেনাবাহিনী যখন বলছে এত কিছু, এত সরতে হবে, আপনি এখানে না থাকেন, ঠিক আছে আপনি অন্যত্র সরে যান। ডিবি হারুন সাহেব সেখানে চলে গেলেন। এত বড় চক্রান্ত যে কিন্তু ডিবি হারুনও জানে না, উনি চক্রান্তের শিকার হয়েছেন। উনি সেখান থেকে আচ্ছা ঠিক আছে স্থান ত্যাগ করলেন। পুলিশরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে। পুলিশরা দাঁড়িয়ে থাকার পর কতক্ষণ পর ডিজিএফআই ওদেরকে বলছে যে আপনারা, হারুন সাহেব তো না, আপনারা এখানে আর থাকার দরকার কি, আপনারাও সরে পড়ুন, আপনারা সরে যান, মব অনেক বড়, অনেক কিছু করা যাবে না। সেনাবাহিনী কিন্তু দায়িত্ব ছেড়ে দিয়েছে। এখন পুলিশকে এখানে না থাকতে বাধ্য করা হচ্ছে। পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ দায়িত্ব পালন করবে, কিন্তু পুলিশকে সেখানে দায়িত্ব পালন করতে দিচ্ছে না সেনা কর্মকর্তারা। পুলিশ বাহিনী তখন হারুন সাহেবকে ফোন করলো, ডিবি হারুনকে, যে স্যার আমাদেরকে তো এখান থেকে ডিজিএফআই সরে যেতে বলছে, আমরা এখন কি করব? হারুন সাহেব বলল যে আমি তো সিদ্ধান্ত দেওয়ার অথরিটি না, তোমরা তখন তৎকালীন কমিশনারের সাথে কথা বলো, কমিশনার সম্ভবত হাবিব সাহেব, তার সাথে কথা বলো। পুলিশ বাহিনী সেখানে কথা বলেছে। কথা বলার পর হাবিব সাহেব তো নার্ভাস যে এটা কি বলছে, কেন বলছে, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মিছিল আসছে, গণভবন ভাঙবে, সেনাবাহিনী জানে, সেনাবাহিনী কিছু করছে না। আচ্ছা তোমাদেরকে যখন সেনাবাহিনী এত কিছুই বলছে, মিছিল নাকি অনেক বড়, তোমরা ঠিক আছে তোমরা দায়িত্ব ছেড়ে দাও। এই দায়িত্ব ছেড়ে দেওয়ার পুলিশ সরে যাওয়ার পরেই উত্তরা থেকে যে মিছিলটি এসছে মহাখালী দিয়ে ঢুকে একদম বিনা বাধায়, আবারও বলছি বিনা বাধায় একটা
একটা আনসারও বাধা দেয়নি। সেনাবাহিনী তো দায়িত্ব ছেড়ে দিয়েছে, সেনাবাহিনী উন্মুক্ত করে দিয়েছে, তাদের নেতৃত্বে পুলিশ কিন্তু বিষয়টা জানে। যখন শুরু গেছে সমস্ত বাহিনী ওই পোলাপান মিছিল গণভবনের দিকে এসছে এবং গণভবনে এসে নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী এসে। আরেকটা জিনিস জানেন যে যত ভাঙচুর হয়েছে গণভবনে শেখ হাসিনার ছবি ভাঙচুর সেনাবাহিনী করেছে, গণভবন সাধারণ পাবলিক তো করেছে, সেনাবাহিনীর করার দরকারটা কি? সেনাবাহিনী কাজ করতে যাবে কেন? তার মানে তাদের যোগসাজশ সমস্ত কিছু আছে পরিকল্পিত। 32 ভাঙা হয়েছে, সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছিল। 32 আগুন দেওয়া হয়েছিল, সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছিল। 32 যারা ভাঙচুর করেছে তাদের নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী, এটি আপনারা সবাই জানেন। পুলিশ যখন সরে গেছে মহাখালী থেকে, তখন এটা ঢল, মানুষের ঢল গণভবনের দিকে এসছে। তখন কি সেনাবাহিনী পারত না এই ঢলটাকে থামাতে? অবশ্যই পারত, অবশ্যই সম্ভব। কিন্তু আমাদের সেনা প্রধান যেটার সাথে জড়িত, জাতিসংঘ জড়িত, ডক্টর ইউনূস সাহেব জড়িত, আমাদের ছাত্ররা জড়িত, একটা পরিকল্পিত আন্দোলনের মাধ্যমে সেনাবাহিনী ছাত্রদেরকে সারা দেশে সহযোগিতা করেছে, সেনাবাহিনী মিছিল মিটিং আসার জন্য সহযোগিতা করেছে, সেনাবাহিনী গণভবন থেকে উইথড্র করা হয়েছে, সেনাবাহিনী 32 ছিল কিন্তু কিছুই করে নাই, এটা আপনারা দেখেছেন। তবে পরিকল্পিতভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার একটা চূড়ান্ত রূপ 2024 সালের 5ই আগস্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার।